তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের যে লাস্ট ক্লাসটা ছিল সেখানে আলোচনা করেছিলাম অবস্ট্রাকটিভ জন্ডিস সম্পর্কে। আজকে হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিসের উপরে আমাদের দ্বিতীয় লেকচার। প্রথম আমরা যেটাতে বলেছিলাম যে জেনারেল অ্যাসপেক্টস অফ জন্ডিস, ডায়াগনস্টিক অ্যাসপেক্টস গুলো কি কি, তার প্রেজেন্টেশন কেমন করে হয়, এবং আমাদের সার্জিক্যাল জন্ডিস যেটাকে আমরা অবস্ট্রাকটিভ জন্ডিস বলি বা পোস্ট হেপাটিক জন্ডিসও বলে থাকি, সেটার কমন কজ গুলো কি কি আছে সেই জিনিসগুলো আমরা আলোচনা করেছিলাম। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা সার্জিক্যাল কজ গুলো কি কি দেখিয়েছিলাম। সেই আলোকে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা পোস্ট হেপাটিক জন্ডিসটাকে, অর্থাৎ সার্জিক্যাল জন্ডিসটাকে আমরা মেইনলি বেনাইন এবং ম্যালিগন্যান্ট, এই দুইটা ব্রড হেডিং এ ভাগ করে নিতে পারি। তো আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে বেনাইন প্রেজেন্টেশন এবং ম্যালিগন্যান্ট প্রেজেন্টেশন এবং ম্যানেজমেন্ট গুলো একটু আলাদা, যার ফলে আমাদেরকে একটু চিন্তা করে নিতে হবে শুরুতেই যে আমরা কি কি করব। তো সেভাবে যদি আমরা চিন্তা করি, আমরা গ্রসলি দুটো জিনিসকে আমাদের সামনে নিয়ে আসতে পারি। একটা হচ্ছে যে অ্যামং দি বিনাইন কজেস মোস্ট কমন কজ হচ্ছে কলিডোকোলিথিয়াসিস, অর্থাৎ স্টোন ইন দি কমন বাইল ডাক্ট। কমন বাইল ডাক্ট স্টোন ছাড়াও বিনাইন কজ আছে, যেমন বাইল ডাক্ট স্ট্রিকচার আছে, বাট আমরা যেহেতু সবচেয়ে কমনলি এটা পেয়ে থাকি, তাহলে আমরা যদি পাশাপাশি কম্পেয়ার করতে চাই, তাহলে আমাদের জন্য ভালো হবে একদিকে হচ্ছে বাইল ডাক্ট স্টোন, আরেকদিকে ম্যালিগন্যান্ট যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদেরকে কম্পেয়ার করতে সুবিধা হবে। এখন আসো যে আমরা এখন কিভাবে এগিয়ে যেতে পারি। অর্থাৎ আমাদের কাছে তো পেশেন্ট এসে আর বলে দিবে না যে তার কোলিডোকোলিথিয়াসিস হয়েছে অথবা তার ম্যালিগন্যান্ট অবস্ট্রাকটিভ জন্ডিস হয়েছে। পেশেন্টরা এসে কিন্তু আমাদেরকে একটা হিস্ট্রি দিবে। তো সেরকম আমরা যদি একটা সিনারিওতে যেতে চাই, লাইক দ্যাট, আমি যদি তোমাদেরকে একটু সিনারিটা আগে দেখাতে, এটা দেখো। আমরা এখানে দেখিয়েছি যে a 73-year-old man with 3 months history of progressive deepening jaundice, yellow coloration of the eye and discoloration of the skin. He has also noticed that he has also noticed that urine is dark and stool have become pale and difficult to flush. His appetite reduced significantly and he has found his clothes his became lost, অর্থাৎ পেশেন্টের ওয়েট লস আছে। আমরা যদি এটাকে সামারি করি, যে একটা রোগী এসে বলতেছে তার চোখ হলুদ হয়ে গেছে, হাতে পায়ে হলুদ টিন চলে এসেছে, তার ইউরিনটা অনেক ডার্ক, স্টুলটা পেল কালার হয়ে এসেছে, ক্ষুধা কমে গেছে এবং তার শরীরের ওজন কমে গেছে। তাহলে এই ধরনের একটা সিনারিও যদি আমরা পাই, আর অপরদিকে যদি আমরা এইরকম একটা সিনারিও পাই যে 40 বছরের একটা লোক এসে বলল যে তার জন্ডিস, এই জন্ডিসটা তার 1 বছর থেকেই আছে কিন্তু সব সময় থাকে না, মাঝে মাঝে 10 দিন 12 দিনের জন্য তার হয়তো জন্ডিস থাকে, 7 দিনের জন্য থাকে, আবার ভালো হয়ে যায়। এর সাথে তার প্রচন্ড কাঁপুনি দিয়ে জ্বর হয়। তাহলে তার অ্যাপেটাইটও ওকে আছে এবং তার শরীরের ওয়েট লস নেই। এই দুইটা সিনারিওকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে আমরা আমাদের এই যে যেখানে আমরা কম্পারিজনটা দেখিয়েছিলাম সেইখানটায় আবার চলে আসি। এখানে দেখো, আমি দেখিয়েছি একদিকে ম্যালিগন্যান্ট অবস্ট্রাকটিভ জন্ডিস, একদিকে আমি দেখিয়েছি হচ্ছে কোলিডোকোলিথিয়াসিস। তো হিস্ট্রিটা যদি আমি শুরু করি যে পেশেন্টরা কি করে বলবে। So, in case of choledocholithiasis, there will be history of repeated bouts of upper abdominal pain, যেটাকে আমরা biliary colic অনেকে বলে থাকি। repeated bouts of upper abdominal pain, এইটার অ্যাসোসিয়েটেড সিমটম গুলো থাকবে হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ ফিভার, উইথ চিল অ্যান্ড রাইগর। সাথে কনস্টিটিউশনাল সিমটম যেগুলো কি থাকবে, সেখানে ইচিং থাকবে, এবং এই পেশেন্টেরও তোমার স্টুল কালার পেল হবে, ইউরিন কালার হাই হবে, ডার্কেন হবে, এইগুলো থাকবে। কিন্তু এদের কোনো ওয়েট লসের হিস্ট্রি থাকবে না, এবং এদের ক্ষেত্রে অ্যাপেটাইটটা জন্ডিস যে সময়টায় থাকে ওই সময়টায়, তো জন্ডিসের জন্য তোমরা জানো যে পেশেন্টের একটু অ্যাপেটাইটের প্রবলেম হয়, আদারওয়াইজ পার্মানেন্টলি তার অ্যাপেটাইট লস এবং ওয়েট লস এগুলো থাকবে না। সো
আমরা যদি ডান দিকের এই হিস্ট্রিটা চিন্তা করি, ম্যালিগনেন্ট হলে কি হবে? ও আরেকটা জিনিস হচ্ছে জন্ডিসের যে নেচার অফ জন্ডিস, যেটা এখানে হলো ইন্টারমিটেন্ট জন্ডিস, অর্থাৎ এই যে একটা বছর ধরে তার জন্ডিস, এই পুরোটা সময় কিন্তু তার জন্ডিস ছিল না। মাঝে মাঝে হয়, মাঝে মাঝে ভালো হয়ে যায়, যখন ভালো হয়ে যায় তখন একদম ভালো হয়ে যায়, অর্থাৎ বেজ লাইনে চলে আসে তার। আর ম্যালিগনেন্ট অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে এই হিস্ট্রিটাই আসবে, পেশেন্টের বয়স দেখবে যে এখানে ইউজুয়ালি মোর দেন 50 ইয়ার্স, আফটার 50 সাধারণত ম্যালিগনেন্সি গুলো বেশি, সো মেবি 50 ইয়ার্স। নেক্সট থাকবে হচ্ছে তার প্রগ্রেসিভলি ডিপেনিং একটা জন্ডিস থাকবে, অর্থাৎ যেটাকে আমরা বলি যে পেইনলেস প্রগ্রেসিভ জন্ডিস, এবং এটার সাথে পেশেন্টের কোনো ব্যথা থাকবে না, সাথে কোনো জ্বরের হিস্ট্রি থাকবে না। বাট এইখানে কনস্টিটিউশনাল সিমটমের মধ্যে এগুলো একটু প্রমিনেন্ট হবে। কেমন? যেমন তার লস অফ অ্যাপেটাইট থাকবে, তার ওয়েট লস থাকবে। হুম। আচ্ছা, আর অবস্ট্রাকটিভ জন্ডিসের জন্য যে সিমটম গুলো, সেটা যেমন হাই কালার ইউরিন, পেল কালার স্টুল, ইচিং অল ওভার দ্য বডি, এই জিনিসগুলো দুই ক্ষেত্রেই আমরা পাবো, একটাতে কম, একটাতে মোর সিগনিফিকেন্ট। এখন আসো, আমরা যদি এক্সামিনেশন করতে যাই, তাহলে বেনাইন যেটা কলিডোকোলিথিয়াসিস যেটাকে আমরা বলি, হুম, তাহলে সেখানে আমাদের আহ, মূলত যেটা আমাদের এক্সামিনেশনের ফাইন্ডিং, সেটা হচ্ছে জেনারেল এক্সামিনেশন এবং অ্যাবডোমিনাল এক্সামিনেশনে ভাগ করে নিই। জেনারেল এক্সামিনেশনে দুটো রোগীর ক্ষেত্রেই জন্ডিস থাকবে। হুম। আচ্ছা, টেম্পারেচার, ফিভার, এগুলো তো আমি বলেছি কোনটাতে থাকবে। আমরা স্পেসিফিক পয়েন্টসে যদি যাই, তাহলে অ্যাবডোমিনাল এক্সামিনেশনে যেতে হবে। ইন কেস অফ কলিডোকোলিথিয়াসিস, ইউজুয়ালি ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ gallbladder stone, অর্থাৎ কলিলিথিয়াসিস উইথ কলিডোকোলিথিয়াসিস। ইন দ্যাট কেস there will be no palpable gallbladder, but in case of malignancy there will be a smooth, globular, non-tender, palpable gallbladder in the right upper abdomen, এবং that moves with respiration. ম্যালিগন্যান্সিতে আরো যেটা হতে পারে, there may be hepatomegaly, or depending on the stage of the disease there may be ascites or palpable lump in the epigastric region, maybe। এই এক্সামিনেশন ফাইন্ডিংস গুলোর উপর ভিত্তি করে আমরা কিন্তু আলাদা করে ফেলি যে কোনটা কি জন্ডিস। আমরা পরীক্ষার সময় একটা লং কেস যখন ছাত্ররা প্রেজেন্ট করে, তখন আমি জিজ্ঞেস করি, তুমি আমাকে বলো যে এই পেশেন্টের জন্ডিস কেন। এক। দুই নাম্বার হচ্ছে কেন এটা অবস্ট্রাকটিভ জন্ডিস। তিন নাম্বার হচ্ছে হোয়াই ইট ইজ কলিডোকোলিথিয়াসিস, অর যে কজটা তুমি বলেছো যে কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস। তাহলে তিনটা স্টেপ কিন্তু আমরা এইখানে বের করে নিয়ে আসতে পারি ফ্রম দ্য হিস্ট্রি এন্ড এক্সামিনেশন। কি করে? যদি আমরা বলি যে হোয়াই ইট ইজ জন্ডিস, বিকজ দ্য পেশেন্ট কমপ্লেইনড মি অফ yellow coloration of the skin, eye, mucous membrane, and passage of high color urine, pale colored stool associated with this patient। এইটুকু দিয়ে আমরা শুধু যদি বলি যে স্কিনটা, চোখ, মুখ এবং হাই কালার ইউরিন পাস করছে, দিস ইজ জন্ডিস। ওকে, হোয়াই ইট ইজ অবস্ট্রাকটিভ জন্ডিস? বিকজ ওর পেল কালার স্টুল আছে, ওর সারা শরীরে ইচিং আছে। এই যে জিনিসগুলো, এটা দিয়ে কিন্তু আমরা হিস্ট্রি এবং এক্সামিনেশনের এই ফাইন্ডিংস থেকে আমরা বুঝতে পারি যে এই পেশেন্টের অবস্ট্রাকটিভ জন্ডিস। ইনভেস্টিগেশনে কিন্তু আমরা আসিনি, ইনভেস্টিগেশনে গেলে তো দেখা যাবে, বাট হিস্ট্রি এন্ড এক্সামিনেশন থেকেও কিন্তু উই ক্যান ড্র দা সাম ক্লু হুইচ ক্যান পয়েন্ট টু দ্য ক্লিনিক্যাল ডায়াগনোসিস। ওকে, এবার আসো আমরা হোয়াই ইট ইজ কলিডোকোলিথিয়াসিস অর হোয়াই ইট ইজ ম্যালিগন্যান্ট অবস্ট্রাকটিভ জন্ডিস, এটা যদি আমরা চিন্তা করি, তাহলে আবার আসবো আমরা বয়স। একটা পেশেন্টের বয়স যখন আমরা দেখবো যে ইট ইজ বিলো 50, ইটস লাইকলি দ্যাট ইট ইজ বিনাইন এন্ড স্টোন ডিজিজ। ম্যালিগন্যান্সি গুলোর বয়স সাধারণত একটু বেশি হয়, তোমরা জানো। আর এছাড়া হিস্ট্রিতে যখন আমরা দেখবো যে জন্ডিসটা হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ পেইন, এবং এটা রিপিটেড বাউটস অফ আপার অ্যাবডোমিনাল পেইন হিসাবে আসতেছে, অর্থাৎ কোলানজাইটিসের ফিচার নিয়ে আসতেছে। জন্ডিসটা হলো ইন্টারমিটেন্ট, সাথে ফিভার, চিল, রাইগর, এই জিনিসগুলো আছে। তাহলে আমাকে বুঝতে হবে যে কোলানজাইটিসের ফিচার, intermittent jaundice, young patient with history of obstructive jaundice, this is benign cause maybe। এবং যেহেতু কোলানজাইটিস,
Stone disease is most commonly associated with cholangitis, presence of infection. Okay, so অন দ্য কন্ট্রারি আমরা যদি ম্যালিগন্যান্ট অবস্ট্রাকটিভ জন্ডিসটাকে চিন্তা করি, তাহলে এই একই রকম পেশেন্টের হিস্ট্রিতে প্রথমে আসবে হলো বয়সটা কত, 50-এর বেশি। তারপরে আসবে পেশেন্টের সিমটম কি, পেইনলেস প্রগ্রেসিভ জন্ডিস। এরপরে কি, নো ফিচার্স অফ কোলাঞ্জাইটিস, অর্থাৎ পেশেন্টের ফিভার, চিল, রাইগর এই জিনিসগুলো নেই। উপরন্তু এখানে তার ওয়েট লস, অ্যাপেটাইট লস এই জিনিসগুলো যোগ হয়েছে। তাহলে আমরা ধরে নিতে পারি যে এটার কজ হবে সামথিং ম্যালিগন্যান্ট ডিজিজ। এখন কোনটা সেটা আমরা হয়তো কিছু ইনভেস্টিগেশনের হেল্প নিয়ে বা আরো কিছু পয়েন্টস আছে যেগুলো দিয়ে আমরা বের করতে পারি। যেমন ধরো, যদি কেউ বলে যে এটা ফ্ল্যাকচুয়েটিং জন্ডিস, তখন আমরা ধরে নিতে পারি যে এটা হচ্ছে পেরিএমপোলারি কার্সিনোমা। আচ্ছা, তো এবার আমরা যদি ইনভেস্টিগেশনে চলে যাই, এই দুইটা ডিজিজেরই যদি ইনভেস্টিগেশনে চলে যাই, এখানে এসে আসলে আমাদের একটু আলাদা হয়ে যেতে হবে। যখন আমরা চিন্তা করি যে এটা স্টোন ডিজিজ, যখন আমরা চিন্তা করি যে এটা ম্যালিগন্যান্সি, তখন আমাদেরকে কিছু স্পেসিফিক ইনভেস্টিগেশনে যেতে হয়। যেমন বাইল ডাক্ট স্টোন, এটা স্মুথলি ডায়াগনোসিস করা যায় বাই আল্ট্রাসাউন্ড, কোনো সমস্যা হয় না ইউজুয়ালি। কি থাকে এখানে, আল্ট্রাসোনোগ্রাফির একটা উল্লেখযোগ্য ফাইন্ডিংস হচ্ছে যে আমি সেদিন বলেছিলাম, একটা আল্ট্রাসোনোগ্রামের ছবি তোমাদেরকে দেখিয়েছিলাম, দেখিয়ে বলেছিলাম যে আল্ট্রাসোনোগ্রাফিতে আমরা অনেকগুলো ইনফরমেশন পেয়ে থাকি। গল ব্লাডার থেকে আমরা 4টা ইনফরমেশন নিই। এখন আসো বিলিয়ারি ট্রি, যেহেতু আমাদের অবস্ট্রাকটিভ জন্ডিস, এখানে আমরা কি করি, এখানে হলো প্রথম হচ্ছে প্রেজেন্স অফ স্টোন ইন দি বাইল ডাক্ট অর নট, সেটা ইন্ট্রাহেপাটিক হতে পারে, এক্সট্রা হেপাটিকও হতে পারে স্টোন। 2 নম্বরে হচ্ছে dilatation of the common bile duct, and usually it is measured at the junction of the cystic duct with above the junction of the cystic duct and common hepatic duct। এই লেভেলে যদি আমরা মেজার করি, তাহলে এই মেজারমেন্টটা যদি হয় মোর দেন 10 মিলিমিটার, তাহলে আমরা ধরে নিই ইট ইজ সিগনিফিকেন্টলি ডাইলেটেড। সো নর্মাল ডায়ামিটার হচ্ছে অফ দি বাইল ডাক্ট হলো 5 to 7 মিলিমিটার। When it is dilated more than 10 millimeter, then it is considered as significant dilatation. And of course, intrahepatic biliary dilatation is more significant. When there is obstruction, if there is intrahepatic biliary dilatation, তাহলে ধরে নিতে হবে it is long standing biliary obstruction, right? আচ্ছা, তাহলে আল্ট্রাসোনোগ্রাফিতে আমাকে স্টোন বলে দিতে পারে, কিন্তু কখনো কখনো আল্ট্রাসোনোগ্রাফিতে স্টোন মিসও হতে পারে। ইন দ্যাট কেস আমাদের ক্ষেত্রে আমাদের কাছে যে জিনিসটা আমরা চলে যেতে চাই সেটা হচ্ছে এমআরসিপি। এমআরসিপি স্টোন ডিজিজ ডেলিনিয়েট করার জন্য একটা বেটার অপশন এবং অফকোর্স নন ইনভেসিভ। এমআরসিপি করলে আমরা স্টোনের বিভিন্ন ইন্ট্রাহেপাটিক, এক্সট্রা হেপাটিক এবং পুরো বিলিয়ারি ট্রিটাকে আমরা ডেলিনিয়েট করতে পারি। And nowadays, CT scan is also more sensitive for stone disease, as well as CT scan is helpful for the diagnosis and staging of the malignant disease also. So আমরা যদি এইভাবে ইনভেস্টিগেশন চিন্তা করি, তাহলে আমাদেরকে আসলে স্টোন ডিজিজের জন্য যদি ক্লিন কার্ড কেস হয়, তাহলে আমাদের সিটি স্ক্যান পর্যন্ত যাওয়ার প্রয়োজন হয় না, আমরা আল্ট্রাসোনোগ্রাম করতে পারি এবং সেই সাথে প্রয়োজন হলে আমরা এমআরসিপি তে যেতে পারি। এখানে ম্যালিগনেন্ট যখন আমরা চিন্তা করছি, তখন তো আমাদের মনে আছে নিশ্চয়ই যে জন্ডিসের যে আমরা বায়োকেমিক্যাল টেস্ট গুলো বলেছিলাম, সেগুলো তো আমরা করবই। ইন এডিশন এখানে আমরা ক্যান্সার মার্কার হিসাবে CA-19-9 করতে হবে এখানে আমাদের, যদিও এটা স্পেসিফিক না, বাট উই শুড হ্যাভ এ বেসলাইন ইনভেস্টিগেশন অফ CA-19-9। সো এরপর আমরা দেখতে চাই যে আমাদের ম্যালিগনেন্সি যেহেতু আছে, তাহলে আমরা কি করতে চাই, আমরা কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি স্ক্যান করতে চাই, যা কিনা আমাদেরকে এই টিউমারের আকৃতি কতটুকু, আকার সাইজ কতটুকু এবং এটার এক্সটেনশন কোথায়, ভ্যাসেল এনকেসমেন্ট আছে কিনা, এই জিনিসগুলো সম্পর্কে আমাদের একটু আইডিয়া দিতে পারবে। তাহলে আমরা মোটামুটি ধরে নিতে পারি যে আমরা মোর দেন 1 সেন্টিমিটারের টিউমার যদি হয়, 1 সেন্টিমিটার or more than 1 centimeter tumor, that can easily be detected by the contrast enhanced CT scan. In cases where the CT scan is inconclusive but high suspicion of the clinical index that there is malignant obstructive jaundice,
In that case, we can go for endoscopic ultrasound. This is more specific, more sensitive than contrast enhanced CT. বাট সব জায়গায় তো এটার সুবিধা নেই, করাও যায় না। সো আমরা অবশ্যই কন্ট্রাস্ট সিটি স্ক্যান পর্যন্ত এসে থামতে চাই। যদি পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় তখন হয়তো তোমরা এটার উত্তর দিতে পারো। অ্যানাদার ইনভেস্টিগেশন যেটা আমাদেরকে হেল্প করে অলসো গেটিং দ্য ডায়াগনোসিস, দ্যাট ইজ ERCP, বাট দিস ইজ নট রুটিনলি প্র্যাকটিস, এজ আই হ্যাভ টোল্ড ইন দি লাস্ট লেকচার দ্যাট with the advantage of MRCP, nowadays the ERCP has been replaced by MRCP except for the therapeutic purposes. আমরা আজকে দেখব যে কি কি থেরাপিউটিক পারপাসে আমরা ওই ERCP টাকে ইউজ করছি। সো এই বায়োকেমিক্যাল টেস্ট গুলোর কথা কিন্তু আমরা গতদিন বলেছিলাম, তো সেখানে আবারও মনে করিয়ে দিচ্ছি যে ইউজুয়ালি কমন বাইল ডাক্ট অবস্ট্রাকশন যদি হয়, কমন বাইল ডাক্ট স্টোন যদি হয়, সেখানে কিন্তু আমাদের এই বিলিরুবিন লেভেলটা অত বেশি হয় না, ইউজুয়ালি এটা 10 অ্যারাউন্ড 10 এরকমই থাকে। বাট নিউপ্লাস্টিক অবস্ট্রাকশন যদি হয় তাহলে কিন্তু আমরা এই যে আমি এই লাইনটা যেটা কাটসার দিয়ে দেখিয়েছি সেটা মোর দেন 10 হয়, অর্থাৎ অনেক বেশি থাকে। এবং এটা একটা সাইন যে ইনিশিয়ালি বিলিরুবিন লেভেল বেশি দেখলে আমরা এরকম চিন্তা করে নিতে পারি। এগুলো আমি গত ক্লাসেই বলেছিলাম। সো এটা আজকের জন্য স্পেসিফিক হচ্ছে যে আমরা একটা টিউমার মার্কার করতে চাই। সো রেডিওলজিক্যাল বলেছি আমি, এই জিনিসগুলো আমি তোমাদেরকে একটু আগেই দেখিয়েছি যে রেডিওলজিক্যাল আমরা কি কি পেতে পারি। আমরা একটা আলট্রাসোনোগ্রাফি থেকে কি কি ইনফরমেশন পাই, প্রেজেন্স অফ ডাইলেটেশন অফ দি বাইল ডাক্ট, আমরা স্টোন আছে কিনা সেটা দেখতে পারি, ম্যাস আছে কিনা সেটা দেখতে পারি, এবং মেটাস্টেসিস, লিভার মেটাস্টেসিস এবং অ্যাসাইটিস এগুলো দেখতে পারি। কন্ট্রাস্ট সিটি স্ক্যান দিয়ে আমরা এই একই তথ্যগুলো আরো ভালো দেখতে পারি। সো বেস্ট ফর দ্য কার্সিনোমা, প্যানক্রিয়েটিক কার্সিনোমা, এটা হচ্ছে কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি স্ক্যান, নট দি আলট্রাসোনোগ্রাম। এবং আমরা অনেক সময় বলি কোনটা টিউমার, এই যে এইটা হচ্ছে প্যানক্রিয়েটিক হেডের আমি কার্সারটা যেখানে দেখিয়েছি, দিস ইজ দি টিউমার। সো ERCP তে এই পাশের যে অ্যাডভান্টেজ গুলো এগুলো তোমাদের আমি বলি না, কিন্তু আমি রেড মার্ক করে যেটা দিয়েছি সেটা হচ্ছে কমপ্লিকেশনস অফ ERCP। We oftenly ask this question in the viva, what are the complications? But এটাও একটু জানতে হবে যে আমরা এখানে একটা কথাই আমরা শুধু বলে রাখি যে সেটা হচ্ছে আমরা এন্ডোস্কোপিক স্ফিংটারোটমি উইথ স্টোন এক্সট্রাকশন এবং গেটিং বায়োপসি এন্ড সাইটোলজি, এই যে 2 এবং 3 এর যে 3 এবং 4 এর যে অংশটা দেখিয়েছি ওইটা হচ্ছে আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট, যে আমরা এই কাজগুলোতে ERCP কে ব্যবহার করে থাকি এখন। আচ্ছা, এবার আসো কমপ্লিকেশনস কি। কমপ্লিকেশনস এই 4টা মনে রাখলেই হবে, প্যানক্রিয়েটাইটিস, কোলাঞ্জাইটিস, হেমোরেজ এবং সেপসিস। সো আমরা এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড যে কথাটা বলেছিলাম সেটাতে যদি আমরা দেখাই তাহলে আমরা এখানে দেখিয়েছি ইট ইজ অন দি মোর সেন্সিটিভ দেন দি কনভেনশনাল কন্ট্রাস্ট সিটি স্ক্যান, এটা হচ্ছে মোর দেন 98% সেন্সিটিভ। এবং এই পরীক্ষার মাধ্যমে it allows us to take tissue sampling by endoscopic ultrasound guided FNAC for the small lesion, যেখানে খুব ছোট লিশন থাকে সেইখান থেকে আল্ট্রাসাউন্ড বা ইমেজ গাইডেড আমরা সাইটোলজি নিতে পারি, রাইট? আচ্ছা, এখন এইটা একটা MRCP, আমরা MRCPর ফিল্মগুলো একটু আমাদের দেখতে পারতে হবে আমাদের বোঝার জন্য। এটা কি কি করা হয়, এটা হলো T2 ইমেজ যেটা নেওয়া হয়, এটা রিকনস্ট্রাকশন করা থাকে, তাহলে কোন জায়গায় বাইল ডাক্টের অবস্ট্রাকশন আছে কি আছে। দেখো এই যে এইখানে বাইল ডাক্টের পরে এই লেভেলে এসে একটা স্ট্রাকচার, হ্যাঁ, এরপরে কিন্তু আর পাস করেনি। সো এইটাতে অ্যাডভান্টেজ হচ্ছে এটাতে নন ইনভেসিভ এবং এটাতে কোনো কন্ট্রাস্ট মিডিয়াম প্রয়োজন হয় না, এই কথাগুলো আমরা পরীক্ষায় ধরি। অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে দিস ইজ নন ইনভেসিভ, এটাতে কোনো কন্ট্রাস্ট মিডিয়াম প্রয়োজন হয় না, এবং বোথ ইন্ট্রা এবং এক্সট্রা হেপাটিক বিলিয়ারি ট্রি ওয়েল ভিজুয়ালাইজ হয়, যার ফলে আমরা আপার লেভেলের এবং লোয়ার লেভেলের বাইল ডাক্ট অবস্ট্রাকশনের কজগুলো আমরা দেখতে পারি। এবং ডাক্টাল অ্যানাটমি ভিজুয়ালাইজেশনের এটাই সবচাইতে ভালো উপায়। এখন আমরা ডায়াগনোসিসে যেহেতু চলে গিয়েছি, এবার আমরা আসতে চাই যে আমরা অপারেশনে যেতে চাই।
বাট অপারেশনের আগে অবস্ট্রাকটিভ জন্ডিসের রোগীকে আমরা একটা স্পেসিফিক প্রোটোকলের মধ্য দিয়ে রিসাসিটেশন বা প্রিপারেশন করতে হবে, যেটাকে বলে প্রি অপারেটিভ প্রিপারেশন অফ এ জন্ডিস পেশেন্ট বিফোর সার্জারি। সো এটা বুঝতে হলে প্রথমে আমাদের বুঝতে হবে যে what are the problems of obstructive jaundice patient. Number one, they are nutritionally compromised. Number two, they have fluid and electrolyte imbalance due to vomiting and refusal of food. Correction of the coagulopathy, because as there is no absorption of the fat for a long time, so fat soluble vitamin A, D, E, K, and vitamin K is a factor for coagulation factor production. So vitamin K dependent যে ফ্যাক্টর গুলো আছে সেগুলোতে ডেফিসিয়েন্সি দেখা দেয়, যার ফলে পেশেন্টের কোয়াগুলোপ্যাথি দেখা দেয়। প্রিভেনশন অফ রেনাল ফেলিউর, প্রিভেনশন অফ ইনফেকশন, প্রিভেনশন অফ রেনাল ফেলিউরটা দুবার এসেছে, এন্ড প্রিভেনশন অফ হেপাটিক এনকেফালোপ্যাথি। তাহলে এই পয়েন্টস গুলো যদি আমরা সামনে রাখি, তাহলে একটা একটা করে যদি আমরা ধরে বলি যে প্রি অপারেটিভ প্রিপারেশনটা আমরা কেমন করে দিব। নাম্বার ওয়ান, নিউট্রিশনাল ইমপ্রুভমেন্ট যেটার কথা বলেছি, এই পেশেন্ট গুলো যদি আমরা তো সিরাম অ্যালবুমিন লেভেল করি, যদি হাইপোপ্রোটিনেমিয়া থাকে সেটা কারেক্ট করতে হবে, ইফ নেসেসারি ইন্ট্রাভেনাস অ্যালবুমিন দিতে হবে। অ্যানিমিয়া কারেক্ট করতে হবে যদি অ্যানিমিয়া থাকে, বিকজ এটা একটা মেজর সার্জারি হবে এবং দেয়ার ইজ রিস্ক অফ ব্লাড লস। সো আমাদেরকে এই ক্ষেত্রে হিমোগ্লোবিন লেভেল টার্গেট করতে হবে 10 অর অ্যাবভ। যদি অ্যানিমিয়া থাকে তাহলে ব্লাড ট্রান্সফিউশন দিয়ে আমাদেরকে সেটা কারেক্ট করতে হবে। ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট, এই পেশেন্ট গুলো নটোরিয়াসলি দেখা যায় কোনো কোনো পেশেন্ট হাইপোক্যালেমিক থাকে, যদি তা থাকে তাহলে পটাশিয়াম কারেকশন করতে হবে। আর কারেকশন অফ ফ্লুইড বাই অ্যাডমিনিস্ট্রেশন অফ 5% ডেক্সট্রোজ স্যালাইন। কারেকশন অফ কোয়াগুলোপ্যাথি আমরা কিভাবে করব? এইটার জন্য আমাদেরকে করতে হবে কি, ইনজেক্টেবল ফর্মে ভিটামিন কে আমাদেরকে 10 to 20 মিলিগ্রাম ফর 3 to 5 ডেজ, 3 ডেজ যদি আমরা দিই এনাফ। তারপর আবার আমাদেরকে প্রথম মিন টাইম আইএনআর মেজার করে দেখতে হবে, যদি কারেকশন না হয় সেই ক্ষেত্রে অপশন হচ্ছে রিপিট দি ডোজ অর অ্যারেঞ্জ ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। তাহলে কোয়াগুলোপ্যাথি কারেকশন করার পরেই আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে প্রিভেনশন অফ রেনাল ফেলিউর। এটা করতে হবে হচ্ছে 24 আওয়ার্স, 12 to 24 আওয়ার্স প্রায়র টু সার্জারি এই পেশেন্ট গুলাকে এডিকুয়েট ফ্লুইড হাইড্রেশন করতে হবে বাই আইভি ফ্লুইড। 5% dextrose saline may be administered 12 to 24 hours before surgery. Adequate hydration করার পরেও পারোপারেটিভলি অর্থাৎ বিফোর দি অপারেশন পেশেন্টটাকে ক্যাথেটারাইজ করতে হবে। ক্যাথেটারাইজ করে অন টেবিল পেশেন্টের ইউরিন আউটপুট আমাদেরকে মেজার করতে হবে। হাউ টু মেজার? It should be at least more than 0.5 ml per kg per hour, অর্থাৎ একটা 60 কেজি মানুষ যদি থাকে তাহলে তার অ্যাটলিস্ট 30 ml ইউরিন পার আওয়ার হতেই হবে। আমরা গ্রসলি বলে দিই 40। যদি এর নিচে হয় 30 বা 30 নিচে যদি হয় তাহলে আমাকে ধরে নিতে হবে যে আমার পেশেন্ট তো রেনাল ফেলিউরে চলে যাচ্ছে। সো আমাকে এটার মেজার করতে হবে যে এই ইউরিন আউটপুটটা, ডিজায়ার্ড লেভেল অফ ইউরিন আউটপুট মেনটেন করার জন্য আমাকে আগে প্রয়োজন হলে হাইড্রেট করতে হবে। হাইড্রেট তো আমরা অবশ্যই করব। প্রয়োজন হলে লোভ ডায়োরেটিক্স দিতে হবে, তাতেও যদি না হয় তাহলে ম্যানিটল ইনফিউজ করতে হবে, 20% ম্যানিটল ইনফিউজ করতে হবে। ওকে, নেক্সট হচ্ছে প্রিভেনশন অফ ইনফেকশন। ইনফেক্টিভ কমপ্লিকেশনস আর মোর কমন উইথ দি ডাক্টাল স্টোন ডিজিজ রাদার দেন ম্যালিগন্যান্ট ডিজিজ। ইভেন এই পেশেন্টের যেহেতু ইনফেক্টিভ কমপ্লিকেশনস এর চান্স আছে, সেজন্য এদেরকে আমরা কি করব, বিফোর ইন্ডাকশন অফ অ্যানেস্থেসিয়া আমরা প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক দিব পেরিঅপারেটিভলি, অর্থাৎ বিফোর ইন্ডাকশন অফ অ্যানেস্থেসিয়া এন্ড আপ টু 24 আওয়ার্স আফটার দি অপারেশন। তারপর আমরা কি করব, প্রিভেনশন অফ হেপাটিক এনকেফালোপ্যাথি। এটা কি জিনিস? এটা হচ্ছে ইফ দেয়ার ইজ হাই বিলিরুবিন লোড তাহলে ওর এনকেফালোপ্যাথি ডেভেলপ করবে। সো যখন আমরা দেখব যে বিলিরুবিন লেভেলটা মোর দেন 18 মিলিমোল চলে গেছে, তাহলে আমরা কি করব, সেই পেশেন্টকে প্রি অপারেটিভ ডিকম্প্রেশন অথবা স্টেন্টিং করে বিলিরুবিন লোডটাকে কমিয়ে তারপর আমরা অপারেশনে যেতে পারি। এখানে মনে রাখতে হবে রুটিন biliary stenting কিন্তু is not recommended except few cases where there is
সিভিয়ার সেপসিস, বিলিয়ারি সেপসিস যেখানে আছে, অথবা যদি হাই বিলিরুবিন লেভেল দ্যাট ইজ থ্রেটেনিং ফর হেপাটিক এনকেফালোপ্যাথি, or for palliative purpose when it is not possible to operate on this patient. So routine biliary stenting is not recommended. এই জিনিসগুলো হচ্ছে আমাদের কিভাবে আমরা এই রোগীটাকে প্রিপারেশন করব। তো এখন আমাদের যে জিনিসটা আমরা আসব সেটা হচ্ছে স্টোন ডিজিজের কথায় যদি আমরা আসি, তাহলে একটা একটা করে আমরা যদি ম্যানেজমেন্টের চিন্তা করি। এবার আসো কোলিডোকোলিথিয়াসিস, এটার জন্য তাহলে আমাদের সার্জিক্যাল ট্রিটমেন্ট বা অপশনস অফ ট্রিটমেন্ট কি আছে। নাম্বার ওয়ান, প্রথমেই আমাদেরকে চিন্তা করতে হবে মিনিমাল ইনভেসিভ, দেন হচ্ছে আমাদের ইনভেসিভ প্রসিডিউর। মিনিমাল ইনভেসিভের মধ্যে যদি কোলিডোকোলিথিয়াসিস থাকে, সেখানে আমরা বলি স্টোন সাইজ যদি 1.5 সেন্টিমিটারের যে ছোট হয়, লার্জেস্ট স্টোন সাইজ, তাহলে দ্যাট ইজ পসিবল টু রিমুভ দি স্টোন ভায়া দ্য ইআরসিপি। ইআরসিপি করে, প্যাপিলোটমি করে, ডরমিয়া বাস্কেট দিয়ে আমরা ওই স্টোনটাকে বের করে নিয়ে আসতে পারি। তারপর আমরা গলব্লাডার যেটা থাকে সেই গলব্লাডারকে আমরা ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি করে দিতে পারি। এছাড়া যদি আমাদেরকে ওপেনে যেতে হয়, কমনলি যেটা একসাথে আমরা করতে চাই সেটা হলো কোলিডোকোলিথোটমি, অর্থাৎ আমাদেরকে কোলিসিস্টেক্টমি করতে হবে উইথ কোলিডোকোলিথোটমি করতে হবে, অ্যান্ড ফলোড বাই টি টিউব ড্রেনেজ। এই টি টিউব সম্পর্কেও আমরা একটু কথা বলবো, ফলোড বাই টি টিউব ড্রেনেজ। এইগুলো হচ্ছে আমাদের সার্জিক্যাল অপশন। এছাড়াও আছে ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি ফলোড বাই কোলিডোকোস্কোপিক রিমুভাল ভায়া দ্য সিস্টিক ডাক্ট। এখান দিয়ে কোলিডোকোস্কোপ পাস করে এটা করে দেওয়া যায়। সো দিজ আর দ্য অপশনস অফ ট্রিটমেন্ট ফর দি ডাক্ট স্টোন কোলিডোকোলিথিয়াসিস। এখন আসি, আমরা যদি ম্যালিগনেন্ট অবস্ট্রাকটিভ জন্ডিসের কথা চিন্তা করি, এখানে তিনটা ম্যালিগনেন্সির কথা আমরা বলতে চাই একসাথে। একটা হচ্ছে কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস হুইচ ইজ কমন, এন্ড তোমরা জানো কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস সাধারণত একটু বয়স্ক মানুষেরই হয়, ইট ইজ আফটার 50, এবং মোস্ট অফ দ্য টাইম ইট অরিজিনেটস ইন দি হেড রিজিয়ন। বাল্ক অফ দি টিস্যুটাও এখানে বেশি এবং ডাক্টও বড়, এখানে হেড রিজিয়নেই সবচেয়ে বেশি হয়, মোর দেন 80%। সো কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস, পেরিএমপোলারি কার্সিনোমা অ্যান্ড কোলিডোকোলিথিয়াসিস, এই জিনিসগুলোতে ট্রিটমেন্ট এর নাম তোমরা সবাই জানো। এটা নাম কি? হুইপলস অপারেশন, যেটাকে আমরা বলি প্যানক্রিয়েটো ডিউডেনেক্টমি। যে অপারেশনটা আমরা বলি, এই অপারেশনটা করে দেওয়া হয়, বাট করার আগে আমাদেরকে শিওর হতে হয় যে এটা অপারেবল কিনা। কেমন করে বুঝি? এটা আমরা হিস্ট্রি, এক্সামিনেশন এবং ইনভেস্টিগেশনের হেল্প নিই। বিশেষত আমরা যদি সিটি স্ক্যান করে দেখি যে এটা ফ্রি, এটা কোনো ভাস্কুলার এনকেসমেন্ট নাই, অর্থাৎ সুপিরিয়র মেসেন্টেরিক ভেসেলকে এটা এনকেস করে নাই, পোর্টাল ভেনকে ফুল এনকেসমেন্ট করে নাই, লিভারে মেটাস্টেসিস নাই, অ্যাসাইটিস নাই, পেরিটোনিয়াল সিডলিং, এই জিনিসগুলো যদি আমরা দেখি নাই, তাহলে এই পেশেন্টের ধরে নিতে হবে যে এটা হচ্ছে আর্লি স্টেজ অফ দি ডিজিজ এবং ইট ইজ অপারেবল। সেই ক্ষেত্রে অপারেশনের নাম হচ্ছে হুইপলস প্রসিডিওর। হুম, আচ্ছা, এটাকে আরেকটা ইয়েতে বলে প্যানক্রিয়েটোডিউডেনেক্টমি। ওকে। তো কখনো কখনো আমরা এখানে একটু জিজ্ঞেস করে থাকি যে হুইপলস অপারেশনে গল ব্লাডার কি ফেলা হয় নাকি ফেলা হয় না। এটা জাস্ট তোমাদের পরীক্ষার ভাইবার সুবিধার্থে আমি প্রশ্নটা বলে আলোচনা করে দিচ্ছি। হ্যাঁ, এখানে আমাদেরকে গল ব্লাডার ফেলে দিতে হয়। তখন আমরা জিজ্ঞেস করি কেন ফেলতে হয়। অনেকে আবার মনে করে যে ডিজিজ তো গল ব্লাডারে না, তাহলে হয়তো গল ব্লাডার না ফেললেও চলবে। না, এখানে গল ব্লাডার ফেলতে হবে এবং ফেলা হয়। তার কারণ হচ্ছে যেহেতু এখানে স্ফিংটার ফাংশনটা থাকে না, লোয়ার এন্ড অফ দ্য বাইল ডাক্ট তো আমরা কেটে ফেলে দিই, বাইল ডাক্টের লোয়ার পোর্শন, সাথে আমরা ইয়ে করে দেই মানে ডিউডেনাম, প্যানক্রিয়াসের হেড, এই পুরোটা তো ফেলে দেই। এখন আমরা এই ডিভিশনটা করি কিন্তু সিস্টিক ডাক্টের উপরে। আমরা আসলে অ্যানাস্টোমোসিসটা যেটা দিই সেটা হচ্ছে হ্যাপাটিকোজেজনোস্টমি। সো এমনিতেই আমাদের এটা স্পেসিমেনের সাথে চলে যাবে। কিন্তু যদি এটাও চিন্তা করি যে না, আমরা তো সম্ভব যে এই অ্যানাস্টোমোসিসটা আমরা যদি সিস্টিক ডাক্টের নিচে করি তাহলে গলব্লাডারটা থেকে গেল না, সেটা রাখার সুযোগ নাই, কারণ এখানে ওই গলব্লাডারের ভিতরে বাইলটা স্ট্যাসিস হয়ে থাকবে এবং রিপিটেড কোলিসিস্টাইটিস এবং স্টোন ফরমেশন হওয়ার একটা চান্স থাকে পরবর্তীতে।
আচ্ছা, তাহলে এবার আমরা আসি যে টি টিউব সম্পর্কে একটু কথা বলতে চেয়েছিলাম। যে টি টিউব সম্পর্কে আমাদের অস্পি পরীক্ষায়, এমবিবিএস এর ফাইনাল এমবিবিএস এর অস্পি পরীক্ষায়ও কিন্তু টি টিউব সম্পর্কে আসে। কেমন করে? প্রথমেই দেখানো থাকে যে একটা টি টিউবের ছবি দেয়া থাকে। একটা নর্মাল টি টিউব থাকতে পারে, একটা রিটেন স্টোন সহ একটা ছবি থাকতে পারে, দুটোই থাকতে পারে। সেটা দিয়ে বর্ণনা দিতে হবে প্রথম, যে ডেসক্রাইব দিস এক্স-রে। তাহলে এই ধরনের একটা এক্স-রে কে যদি আমরা বর্ণনা দিতে চাই, আমার বাম দিকে যেটা আছে এটাকে যদি আমরা বর্ণনা করতে চাই, তাহলে বলতে হবে দিস ইজ এ পোস্ট অপারেটিভ টি টিউব কোলাঞ্জিওগ্রাম। ও ভালো কথা, টি টিউব কোলাঞ্জিওগ্রাম কিন্তু আবার দুই রকম হতে পারে, একটা হতে পারে পার অপারেটিভ, একটা হতে পারে পোস্ট অপারেটিভ। পার অপারেটিভটা বোঝার উপায় হচ্ছে ওখানে টাওয়েল ক্লিপ এবং ইনস্ট্রুমেন্টস এর কিছু ছবি টবি দেখা যায়। এখন এখানে তো নিশ্চিত কোনো টাওয়েল ক্লিপের ছবি নাই, কিন্তু পার অপারেটিভ থাকলে এখানে দেখা যেত যে দুই পাশ দিয়ে টাওয়েল ক্লিপের ছবিগুলো আছে। সো একটা হচ্ছে পার অপারেটিভ, আমরা চেক করার জন্য পার অপারেটিভ করি। আজকাল কোলিডোকোস্কোপি করা হয়, আমাদের যদিও কোলিডোকোস্কোপ নাই, আমাদের জন্য হচ্ছে পার অপারেটিভ। আর একটা হচ্ছে পোস্ট অপারেটিভ টি টিউব কোলাঞ্জিওগ্রাম। তো এটা হচ্ছে এখন বোঝার উপায় কি, যে এটাতে কোনো ইনস্ট্রুমেন্টের শ্যাডো নাই। দুই নাম্বার হচ্ছে কখনো কখনো যদি স্কিনে আমরা মেটালিক স্টেপলার ব্যবহার করে থাকি, তাহলে মেটালিক স্টেপলারের ছবিগুলো এখানে দেখা যায়। সো দিস ইজ এ পোস্ট অপারেটিভ টি টিউব কোলাঞ্জিওগ্রাম showing well visualization of the biliary tree. Both intra and extrahepatic biliary tree are well visualized, and it seems it is not dilated. There is no residual shadow or radiolucent shadows inside the biliary tree, and dye has passed into the duodenum, indicating there is no biliary obstruction. So it is a normal postoperative টি টিউব কোলাঞ্জিওগ্রাম। এই ধরনের একটা বর্ণনা তোমাদেরকে লিখতে হবে। তো এরপরে যদি আমরা আসি যে এই পরের ছবিটা দেখো, এই পরের ছবিটাতে দেখো টি টিউবের অংশগুলো দেখানো হয়েছে, যে কোনটা টি টিউব আছে, কোনটার মধ্যে সিবিডি কোন অংশটা, এবং ওই যে লম্বা যে রেডিওলুসেন্ট পোর্শনটা দেখা যাচ্ছে, এগুলো কিন্তু টি টিউবের অংশ। এটা হচ্ছে টি টিউবের অংশ, ঠিক আছে। এবার যদি আমি আবার তোমাদেরকে এই কেস সিনারিওটা দেখাই। ও, টি টিউবের সম্পর্কে আরেকটু বলতে গেলে বলতে হয় যে ম্যানেজমেন্ট অফ টি টিউব। তো টি টিউবের ম্যানেজমেন্ট হচ্ছে, টি টিউব যখন আমরা অ্যাঙ্কর করি সেখান থেকেই শুরু হবে। টি টিউবটাকে আমরা 3-0 ভাইক্রিল দিয়ে সুন্দর করে ইন্টারপ্রেট সুচার দিয়ে ফিক্সড করি এবং চেক করে আসি where there is biliary leakage। যখন আমরা শিওর হই যে এখানে লিকেজ নাই, তখন আমরা সেই টিউবটাকে আবার ড্রেনের মতন বাইরে বের করে নিয়ে এসে প্যারাইটাল ওয়ালে অ্যাঙ্কর করে দিই। ওকে, নাও ফার্স্ট 24 আওয়ার্সে এটার আউটপুট আমরা মেজার করতে থাকি। ফার্স্ট 24 আওয়ার্সে এটার মেজারমেন্টের আউটপুট গুলো ইউজুয়ালি খুব একটা বেশি হয় না, 100-150 এরকম হয়, বিকজ ওই প্রথম দিনটায় এখানে আর বাইল সিক্রেশন সিগনিফিক্যান্ট অ্যামাউন্টের থাকে না। ফ্রম দি সেকেন্ড ডে আপ টু ফিফথ ডে বাইল কালেকশন ইন দি কালেক্টিং ব্যাগ বাড়তে থাকবে, বিকজ আমরা ডাইলেটর ইউজ করেছি, আমরা ক্যাথেটার ইউজ করেছি ওয়াশ দেওয়ার জন্য। লোয়ার এন্ড অফ দি বাইল ডাক্টের স্ফিংটারের ভিতর দিয়ে আমরা যে ডাইলেটর পাস করিয়েছি, তাতে করে হয় কি ওইখানে ইনফ্লামেশন এবং ইডিমা হয়ে ওই ডিস্টাল পোর্শনটা ব্লক হয়ে যায়। ব্লক হয়ে যাওয়াতে বাইল ক্যানট পাস টু দি ডিউডেনাম, যে যার কারণে এই বাইলটা তখন ব্যাকফ্লো হয়ে টি টিউবের ভিতর দিয়ে চলে আসে। তো আমরা যেহেতু জানি যে আপ টু ফিফথ ডে পর্যন্ত এই ইডিমাটা বাড়তে থাকে, 5 দিনের পর থেকে এই ইডিমাটা কমতে থাকে। সো আপ টু ফিফথ ডে পর্যন্ত এই বাইল কালেকশন ইন দি টি টিউব ব্যাগ উইল বি ইনক্রিজড গ্রাজুয়ালি। তারপরে ফিফথ ডে থেকে অনওয়ার্ডস এটা আবার কমতে থাকবে। 7 দিন 8 দিনের সময় গিয়ে দেখা যায় আবার অনেক কমে এসেছে। কিন্তু তখনও যদি দেখা যায় যে না, 7 ডের পরে 8 ডের পরেও 1 লিটার 1.5 লিটার করে বাইল আসতেছে, লিভারের ডেইলি সিক্রেশন আমরা জানি 1.5 লিটার, যদি এরকম সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট আসতে থাকে তাহলে বুঝতে হবে যে দেয়ার ইজ ডিস্টাল অবস্ট্রাকশন ইন দি বাইল ডাক্ট। আর যদি রুটিনলি এরকম কমে আসে তাহলে আমরা 8 ডেতে এটাকে ক্ল্যাম্পিং করি। ক্ল্যাম্পিং করে
আমরা অবজার্ভ করি পেশেন্টের পেইন এবং ফিভার হচ্ছে কিনা। ঠিক আছে, যদি পেশেন্ট পেইন কমপ্লেন না করে তাহলে আমরা কি করি, পরের দিন আমরা আবার বেশি সময়ের জন্য ক্ল্যাম্পিং করে দিই, 24 আওয়ার্স ক্ল্যাম্পিং করে দিয়ে পেশেন্টটাকে আমরা টিটিও কোলাঞ্জিওগ্রাম করতে পাঠাই। যখন আমরা শিওর হই যে এখানে কোনো রেডিওলুসেন্ট শ্যাডো নেই, বাইল ডাক্ট ইজ ক্লিয়ার, দেয়ার ইজ নো অবস্ট্রাকশন, তখন আমরা এই টিটিউবটা রিমুভ করে পেশেন্ট ছুটি দিয়ে দিতে পারি। বাট যদি দেখা যায় যে রিটেন স্টোন রয়ে গেছে তাহলে আমরা কি করব? তাহলে আমরা এই টি টিউবটা খুলবো না, কারণ টি টিউব খুললে ডিস্টাল অবস্ট্রাকশন থেকে গেলে পেশেন্টের পেইন ফিল হবে এবং প্রবলেম হবে। সেই ক্ষেত্রে আমরা কি করি, এই টি টিউবটাকে রেখে দিই। টি টিউবটা রেখে দিয়ে আমাদের অনেকগুলো অপশন আছে। এক নাম্বার হচ্ছে আমরা ইআরসিপি করে ওই নিচে যে স্টোনটা রয়ে গেছে সেটাকে বের করে তারপর আমরা টি টিউবটা খুলে দিতে পারি, ওই অন দি সেম সেটিং খুলে দিতে পারি। অর এই টি টিউব ট্র্যাকটা আমরা আরো 6 থেকে 8 সপ্তাহ রেখে দিয়ে যখন ট্র্যাক্ট ম্যাচিউর হবে, এই ট্র্যাক্টের ভিতর দিয়ে কোলিডোকোস্কোপ পাস করে আমরা কি করতে পারি, স্টোন রিমুভাল করে দিতে পারি বাই দ্য হেল্প অফ ডর্মিয়া বাস্কেট। সো এইটা হচ্ছে টি টিউব রিলেটেড কিছু কথা যেটা আমাদের পরীক্ষার জন্য প্রয়োজন। এবং এই টি টিউবের একটা ছবি কিন্তু অসপি হিসাবে থাকে, এটা তোমরা নিশ্চয়ই বাই দিস টাইম জেনে গেছো। এই যে এখন আমি যে সিনারিওটা দেখিয়েছিলাম, আবার যদি আমি তোমাদেরকে এখন বলি, এইরকম 73 ইয়ার্স এর ওল্ড একটা মেল যদি আসে আমাদের 3 মাসের প্রগ্রেসিভ ডিপেন্ডিং জন্ডিস যদি নিয়ে আসে এবং যার ইউরিন ডার্ক, স্টুল পেল এবং ডিফিকাল্ট টু ফ্লাশ, এর অ্যাপেটাইট লস হয়েছে এবং ওয়েট লস হয়েছে, তাহলে আমরা এই পেশেন্টের জন্য কি কি করতে পারি। এখন যদি আমি বলি নাম্বার 1 কোশ্চেন, হোয়াট ইজ দি মোস্ট লাইকলি ডায়াগনোসিস, উত্তর কি হবে, the malignant obstructive jaundice, right? This is malignant obstructive jaundice. It may be commonly, যেহেতু এটার মধ্যে কমন হচ্ছে কার্সিনোমা হেড অফ দি প্যানক্রিয়াস, সো আমাকে একটা যদি পয়েন্ট আউট করতে হয়, প্রবাবলি দিস ইজ এ কেস অফ কার্সিনোমা হেড অফ দি প্যানক্রিয়াস। আচ্ছা, এরপর যদি আমরা আসি যে এই পেশেন্টের ডায়াগনোসিস কনফার্ম করতে গেলে আমাদেরকে কি কি ইনভেস্টিগেশন করতে হবে, এগুলো কিন্তু আমরা ভাইবার সময় সিরিয়ালি এরকম প্রশ্ন করতে থাকি। তাহলে আমাদের সেই ইনভেস্টিগেশন গুলোর মধ্যে আসবে, আগে হলো আমরা এটা বাইল ডাক্ট অবস্ট্রাকশন তা প্রমাণ করার জন্য সিরাম, বিলিরুবিন এবং অ্যালকালাইন ফসফেটেজ করব, আল্ট্রাসোনোগ্রাম করব, আমাদের প্রয়োজন হলে কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি স্ক্যান। এই পর্যন্ত আমরা ইনভেস্টিগেশন করে নেব। এরপর যদি বলা হয় যে ওকে, এটা হচ্ছে একটা কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস, এখন হাউ উইল ইউ প্রিপেয়ার দিস পেশেন্ট ফর অপারেশন, নিশ্চয়ই বাই দিস টাইম আমরা আজকের লেকচার থেকে এটা শিখে গিয়েছি যে কিভাবে প্রিপারেশন করব আমরা। তারপরে প্রশ্ন আসবে যে এই অপারেশনের নাম কি, কি অপারেশন করা যাবে, তো সেটাও আমরা আজকের এই লেকচার থেকে বাই দিস টাইম শিখে গিয়েছি। তো আজকের এরপরে যে জিনিসটা আমি দেখিয়েছি যে এদের প্রগনোস্টিক ফ্যাক্টরস একটা ফ্যাক্টর আছে, যে কিছু কিছু ফ্যাক্টরের উপরে এদের প্রগনোসিস নির্ভর করে। তো এমবিবিএস লেভেলের জন্য আসলে এটা খুব একটা বাধ্যবাধকতা নেই বা তোমাদের খুব একটা প্রয়োজন নেই, তারপরেও যারা ভালো করবে তারা যদি দেখতে চাও এই যে দিস প্যারামিটার্স, যে টাইপ অফ অবস্ট্রাকটিভ জন্ডিস, বেনাইনের প্রগনোসিস ভালো, ম্যালিগনেন্টের খারাপ, এজ মোর দেন 60 ইয়ার্স, অ্যালবুমিন 3 অর লেস দেন 3, বিলিরুবিন মোর দেন 10, অ্যালকালাইন ফসফেটেজ, ক্রিয়েটিনিন, লিউকোসাইট কাউন্ট, হেমাটোক্রিট, এগুলো দিয়ে আমরা একটা প্রগনোস্টিক ফ্যাক্টর বের করি। সেখানে যদি দুটো ফ্যাক্টর থাকে তাহলে মর্টালিটি তো ধরেই নেওয়া হয় 0, এবং সাবসিকুয়েন্টলি যখন বাড়তে থাকে তখন তার মর্টালিটি রেটও বাড়তে থাকে। এবার এই যে অ্যালগোরিদম যেটার কথা আমরা বলি যে ডায়াগনস্টিক অ্যাপ্রোচ টু এ জন্ডিস পেশেন্ট কি করে আমরা করতে পারি, সেটা হচ্ছে প্রথমেই যখন আমাদের কাছে একটা জন্ডিস পেশেন্ট আসে আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করব এবং লিভার ফাংশন টেস্ট করলেই আমরা কিন্তু বুঝতে পারি যে এটা সার্জিক্যাল জন্ডিস নাকি কি জন্ডিস। হিস্ট্রি এবং এক্সামিনেশন থেকে তো হয়েই যায়, এলএফটি করলে আরো ক্লিয়ার হয়ে যায় অ্যালকালাইন ফসফেটেজ এলিভেটেড থাকলে। সার্জিক্যাল জন্ডিস যদি হয় তাহলে আল্ট্রাসাউন্ডে সিবিডি স্টোন বলতে পারে, পেরিএমপোলারি ম্যালিগনেন্সি পড়তে পারে, লিভার মেটাস্টেসিস, পেরিটোনিয়াল সিডলিং এবং ডাইলেটেড ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি ট্রি। এই সবগুলো তথ্য কিন্তু আমরা বাই দিস টাইম পাওয়ার মতন ইনভেস্টিগেশন আমরা শিখে নিয়েছি। সো আমি মনে করি যে অবস্ট্রাকটিভ জন্ডিসের বা সার্জিক্যাল জন্ডিসের কেস যদি তোমাদের পরীক্ষায় থাকে তাহলে তোমরা পর্যাপ্তভাবে তার হিস্ট্রি নিতে পারবে, এক্সামিনেশন করতে পারবে
এবং স্যারদের কাছে সুন্দর করে একটা হিস্ট্রি প্রেজেন্ট করতে পারবে। লং কেস প্রেজেন্টেশনটা যার যত সুন্দর হবে তার কিন্তু ভাইবাটা ভালো হবে। তোমরা নিজেদের মধ্যে যদি একটা হিস্ট্রি লিখে অথবা হিস্ট্রি ফর্মুলেট করে একজন আরেকজনকে বলতে প্র্যাকটিস করো, তাহলে অত্যন্ত ফ্লুয়েন্টলি এবং সুন্দরভাবে এটা বলতে পারবে। ঠিক আছে, আজকের আমার মনে হয় এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।